গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। আমার মানে একটা আমার বাংলাদেশের একটা পাখি নাই, গাছ নাই, জন্তু নাই, জীব নাই, জানোয়ার নাই, কিচ্ছু নাই। তাহলে আমাদের কি মন খারাপ হয় না? ও আমরা কি খাদ্যামাদিকে আমরা মানুষ না? আল্লাহ আমাদের রক্ত মাংসে করা মানুষ করে না? এমনকি অন্তর, হৃদয়, ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ এগুলি কিছু নাই? শুধু বড় লোকের যাদের টাকা আছে তাদেরই আছে। এমন টাকার গোষ্ঠী গেলে আর এমন বেটির বাসায় কাজের গোষ্ঠী গেলে জামুদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, কাঁচামরিচ হাতে নিয়ে বলছি। আমি ঝর্ণা, মেড ইন কাতার থেকে। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কাঁচামরিচ হাতে নিয়ে অনেক ক্ষুধা লাগছে আজকাল, না বেশি ক্ষুধা লাগে, কিন্তু আমি মানে খাই না। যেমন সন্ধ্যার সময় আমি নাস্তা করছি কি, একটা আপেল খাইছি সন্ধ্যার সময়, আর দুপুরবেলা ভাত খাইছিলাম। এর আগে পরে আর এখন পর্যন্ত আমি কিছুই খাইনি গা। সো এখন বাজে 10টা, ক্ষুধা লাগছে, আমি কি ভাতটা খাইয়া ফেলি। একটা কাঁচামরিচ নিছি, সাথে করলা ভাজি, বাদাম ভর্তা, আর এটা হচ্ছে আমার একটুখানি মুরগির মাংস। মুরগি আবার না খেলে মাইন্ড করবো, এটা গতকালকের পরশু দিনের তরকারি। তো ভাবলাম যে নিয়ে নেই। সানিরে দুপুরে মুরগির মাংস দিছি, তারপরে ভেন্ডি ভাজি করছি, ভেন্ডি ভাজি দিছি, আর বাদাম ভর্তা দিছি। এখনো রাখছি সানির জন্য। আমি একটু নিছি, ওই যে একটুখানি আমি নিছি, এই যে এতটুকু আমি নিছি, আর সেম এতটুকু আবার সানির জন্য রেখে দিছি। আমি কি সানি খাইব না। আসলে ভাত আমি ছাড়তে পারবো না। ভাত না খেলে আমার ভালোই লাগে না। বিসমিল্লাহ। এরকম সেম মরিচ সানিরে দেই। সানি একটা মরিচ বলে 3 দিনে খায়। আন্টি আমি একটা মরিচ 3 দিন, আমাকে তুমি তো মরিচ খাও কে? কি দরকার মরিচ খাওয়ার? খাওয়াচ্ছে আমার কথা শুনে না। আর আমি এই যে একটা খাইলাম না, ধরেন এই ভাতগুলিতে আমি আরো একটা খাইতে পারবো। যদি আমার তরকারি মোটামুটি ঝাল হয়েছে, ভর্তাও ঝাল হয়েছে, সবকিছুই শুকনো মরিচ দিয়ে করছি, তারপর আবার সাথে একটা কাঁচামরিচ, মানে কাঁচামরিচের কি হয়, কাঁচামরিচের গ্রান্ডাই অনেক বেশি ভালো লাগে। আজকে কয়দিন ধরে যা খাইতেছি আমার কাছে মনে হইতেছে অমৃত খাইতেছি। বিশেষ করেন মানে একটু সবজি থাকলে কি যে মানে অন্তরে একটা শান্তি লাগে, কি যে একটা ভালো লাগে। মাছ গোছের পাগল আমি এত না, মানে সবজিটা খুবই পছন্দ করি। আমি আবার এরকম চুপি দিয়ে কি দেখি জানেন, দেখি বাহির থেকে আবার আমার একটু ডাকতেছে কিনা। মাঝে মধ্যে হাসি ভিডিও বানাই, যাই করি না কেন জানেন, মাঝে মাঝে ভিতরটা খুবই একটা অশান্তি লাগে, খুবই খারাপ লাগে। তখন কোনো কিছুই ভালো লাগে না, ভিডিও বানাইতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, মনে হয় একটা পাখির মতো বাসে চলে যাই। মনটা আমার শেষ। আর যখন ম্যাডামরা খারাপ ব্যবহার করে তখন তো মনে হয় এই মুহূর্তে চলে যায়। জানেন, আমি জানি না এটা আমার দোষ না গুণ, আমি আপনাদের সাথে শেয়ার করি যেটা আমার প্রবলেম। ঠিক আছে, ধরেন আমি মানুষ, আমার ভুল হইতেই পারে। আমি যেহেতু এখানে কাজ করি, আমার কোনো একটা কাজ তার পছন্দ হয় নাই, ঠিক আছে, সেটা যদি সে এভাবে বলে যে ঝর্ণা তুই এই কাজটা যে করছো সেটা পরিষ্কার হয় নাই বা এটা হয় নাই, তুই আবার কর, শেষ। আমি কিন্তু করব। যখন বলে কেন এটা করছোস, এমন হয়েছে কে, এইভাবে না, তোরে তোরে কে অনুমতি দিছে এইভাবে করতে, মানে যখন এই যে একের পর এক প্রশ্ন করে, আমার তো এখন এই হয়েছে একটা। তারপরে আপনার
একটা জিনিস কি, মানে যেটা মূল কথা সেটা হচ্ছে, আপনি যদি আমাকে না পছন্দ করেন, হ্যাঁ, বা আমাকে যদি আপনার ভালো না লাগে, তখন আমি যেটাই করি না কেন, সেটা রাইট হোক আর রং হোক, আপনার কাছে সেটা ওইটা কখনোই মানে ভালো মনে হবে না, বুঝছেন? এটা কিন্তু এইভাবেই কিন্তু প্রবলেমগুলি সৃষ্টি হয়। তো আমার অবস্থা এখন সেম ওরকম হয়েছে। আমার বিনি মাঝে মাঝে খুবই ভালো ব্যবহার করে, খুবই ভালো বলতে ইটস ওকে, নর্মাল, ওকে, সমস্যা নাই। মাঝে মাঝে এমন ব্যবহার করে, আমার মনে হয় কি যে আমার ভেতর থেকে আর নারী বুড়ি সব উল্টা এসে পড়ে। কারণ এখন না আমার এসব ভালো লাগে না, কারণ আমার একটা যথেষ্ট এজ হয়েছে, তো যতই সে মালিক পক্ষ থাকুক, হোয়াট এভার, আমি এখানে মাগনা থাকি না, সেও আমাকে মাগনা রাখে না, ফ্রি না, যে সে মালিক দেখা তার সব কিছু আমাকে অ্যাকসেপ্ট করতে হইব, এটা আমি কখনোই মানি না। আমি তার শ্রমিক, সে আমার মালিক, ওকে, সেখানে যতটুকু রেসপেক্ট প্রয়োজন ততটুকু আমি ডেফিনেটলি তাকে দিব, এবং এটা আমার দেওয়া উচিত। কিন্তু কাজের পারপাসে সে যদি আমাকে রং প্রসেসিংয়ে আমার সাথে শাউটিং করে, সো এটা আমি কখনোই অ্যাকসেপ্ট করব না। এটা হচ্ছে আমার রুলস। সো কিছুদিন আগে মানে খুবই সিম্পল একটা ব্যাপার নিয়ে সে আমার সাথে এত একটা খারাপ ব্যবহার করছে, মানে আমার কাছে মনে হয়েছে মাটিটা মানে ফাঁক হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যাই না, আমি জামুগা। মানে বিশ্বাস করেন, ওই দিন এমনিতে শরীর ভালো ছিল না, মনটাও ভালো ছিল না, বাংলাদেশে কিছু প্রবলেম ছিল, এখানে তার ব্যবহারে আমি মনে হয়েছে যে আমি মানে স্ট্রোক করব এরকম। এখন শুনেন কারণটা কি। কারণটা হইল, আমাকে তার মেয়ের রুম পরিষ্কার করতে বলছে। তো বেশ ভালো কথা, সব মেডিসিন নিয়ে কাপড় টাপড় নিয়ে গেছি, ফার্নিচার পরিষ্কার করবো, বেড কভার চেঞ্জ করবো, সব কিছু করবো। এখন এইখানকার বিদেশে যে এই যে আপনার ওয়াল কেবিনগুলি আছে না, এগুলি একদম পাকা থেকে ছাদ পর্যন্ত মানে অ্যাডজাস্ট করা, অনেক লম্বা। আপনি চঙ্গ ছাড়া এটা উপরে পরিষ্কার করতে পারবেন না, আপনাকে স্টিলের চঙ্গ ইউজ করতে হবে। তো রুম, আমার মহিলার রুম আর হচ্ছে তার মেয়ের রুম কিন্তু পাশাপাশি, এই দরজা আর এই দরজা মানে একসাথেই অ্যাডজাস্ট। তো ওই রুমে আমার মহিলার, আমি ম্যাডাম বলতেছি না কারণ বাইরে থেকে শুনলে আবার কেউ আমার নিয়ে আলোচনা করতেছে, তো ওই মহিলার রুমে হচ্ছে চঙ্গটা রাখা, তা আমি হচ্ছে মহিলার মেয়ের রুমে, তা আমি কি করছি, রুম থেকে চঙ্গটা নিয়ে এসে কাজ করতেছি। এটা কি আমার অপরাধ? এখন আপনার বাসায় আপনার হেল্পিং হ্যান্ড যখন কাজ করবে, এই কাজের পারপাসে তার অনেক কিছু প্রয়োজন হতে পারে রান্নাঘর থেকে সে একটা কিছু নিয়ে এসে কাজটা কমপ্লিট করবে। কথার কথা, একটা কাজের মানুষের কাজ করতে গেলে অনেক কিছুই হইতে পারে। হয়তো আপনার বাপি গোসলখানাটা পরিষ্কার করতেছে, সেখানে হঠাৎ করে সাবান শেষ হয়ে গেছে, রান্নাঘর থেকে যে সাবানের গুঁড়োটা নিয়ে আসতে হবে, বা হতে পারে যে একটা ধার সুবা দিয়ে ডইলা এটা পরিষ্কার করতে হবে, সেটা এখন এই জিনিসটা আপনাকে সব কিছু বললাম ম্যাডাম, আপনি এই ধার সুবাটা নিয়েই আপনার রান্নাঘরটা পরিষ্কার করবো, ম্যাডাম আমার এখন সাবানের গুঁড়া লাগবে একটু নেই, এইভাবে কখনো কাজ করা যায় না, নেভার এভার, কখনোই কাজ করা যায় না। আমি 4 বছর তার বাসায় কাজ করি, এভরিথিং, হ্যাঁ, আমি কোনটা জিজ্ঞেস করবো যেটা রাইট আছে। যেমন আমি খাবার রান্না করি, সেটা আমি তার অনুমতি নেই যে আজকে কি রান্না করবো, কি খাবেন, এটা ঠিক আছে, আমি কারণ খামো আমি না, সে তার সন্তানরা খাবে, তারা কি খাবে সে খাবারের মেনুটা তারা বললে ইজি হয় আমার জন্য রান্না করতে। কিন্তু আমি ঘর পরিষ্কার করবো বা কাপড় ধুমো, সেগুলি তাকে জিজ্ঞেস করে করে করতে হবে, এগুলি নতুন করতেছে, বুঝছেন, আগে কখনো এরকম করে নাই। আমি মিথ্যা কথা বলবো কেন, এত বিরক্ত করলে আমি কখনোই তার বাসায় আজকে 4 বছর থাকতে পারতাম না। এখন এটা মানে এখন যে সেদিন যে ব্যবহারটা করছে, সে আমাকে বলে কি, তুই যে আমার ঘরে গিয়ে চঙ্গটা নিয়ে আসলি কার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়ে আসছস। আমি তো এইভাবে তাকায় রয়েছি, মানে প্রথম সে, ইভেন এমনও সময় গেছে জানেন, আমাকে তার রুম পরিষ্কার করতে দিয়া সে হচ্ছে বাইরে চলে গেছে, আমি আমি একা তার রুম পরিষ্কার করে কমপ্লিট করে দরজা লাগায় এসে পড়ছি। কখনো এই ধরনের সে এই দিনকার এই আচরণে না আমি মনে হয় যে আকাশ থেকে কি বলে এটা, মানে ইদানিং এগুলি করতেছে, বুঝছেন। তারপরে ধরেন
ঘরের ভিতরে একটা কিছু রাখা, সেটা রান্নাঘরের জিনিস, হ্যাঁ, আমি যদি তাকে জিজ্ঞেস না করে নিয়ে আসি, মানে ওই জিনিসটা আনতে হলে আমাকে বলতে হবে যে মামা এই জিনিসটা নিয়ে যাই, মানে অদ্ভুত অদ্ভুত লাগে। এটা একটা মেশিন, ঘর পরিষ্কার করার যে মেশিন, সেই মেশিন নষ্ট হয়ে গেছিল, নতুন মেশিন আনছে, তো সেই মেশিন দিয়ে সানি গেছে ঘর পরিষ্কার করতে। আইসা আমার সাথে এমনভাবে শাউটিং করতেছে, কয় কার অনুমতি নিয়ে এটা মানে এই মেশিন চালু করতাম কি? এটা কোনো কথা হইলো? এই মেশিন কি ঘর পরিষ্কার করার জন্য নিয়ে আসেন নাই? তো এই হয়েছে আমার অবস্থা, আমার সাথে তার এখন বেশি বেশি প্রবলেম হইতেছে। কিন্তু আল্লাহর কসম আমি একটা শব্দ করি নাই, আমি শুধু তার চোখে চোখ রেখা, মানে কয়েক সেকেন্ড চোখে চোখ রেখে এইভাবে তাকাই ছিলাম, বাস আমি আইসা পড়ছি। নীরব যে একটা অ্যাকশন আছে না, সেই নীরব অ্যাকশন। আমি কিন্তু তাকে কিচ্ছু বলি নাই, একদম নাথিং, জাস্ট তার চোখে, আমি তার চোখে এইভাবে তাকাইছিলাম, মানে চোখের তাকানিটা এরকম ছিল যে আমি অনেক কিছু বলতে চাই। পরে আমি আইসা পড়ছি, তারপরে 2 দিন পর্যন্ত তার সামনেই যাইনি, আর কথাও বলিনি। তার মেয়ের সাথে কথা বলছি, কি লাগবো না লাগবো দিদি, মানে খুব রাগ উঠছিল। মাঝে মাঝে এরকম করে, এখন কেন করে আল্লাহ জানে। এখন আসেন, তার হয়তো বা মুড ভালো না, তার নানান সমস্যা থাকতে পারে, হ্যাঁ দেশ, হ্যাঁ বাচ্চা কাচ্চা এখানে, সবাই নিয়ে হ্যাঁ যদি ভালো না থাকে, আর আমার 14 গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, আমার মানে একটা আমার বাংলাদেশের একটা পাখি নাই, গাছ নাই, জন্তু নাই, জীব নাই, জানোয়ার নাই, কিচ্ছু নাই, তাহলে আমাদের কি মন খারাপ হয় না? ও আমরা কি খাদ্যামা দেখি আমরা মানুষ না? আল্লাহ আমাদের রক্ত মাংসে করা মানুষ করে না? এমনকি অন্তর, হৃদয়, ভালো লাগা, ভালোবাসা, সুখ দুঃখ এগুলি কিছু নাই? শুধু বড় লোকের যাদের টাকা আছে তাদেরই আছে। এমন টাকার গোষ্ঠী গেলে, আর এমন বেটির বাসায় কাজের গোষ্ঠী গেলে জামুগা। বাংলাদেশের মানুষ কি না খায় মরে গেছে? খাইতেছে না? অবশ্যই খাইতেছে, আল্লাহ আমার রিজিক দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। ফাজিল মহিলা, বহুত রাগ হচ্ছিল, মনে হয়েছিল যদি খালি বাংলাদেশ হইতো, আর চাপাই চুপাই 2টা লাথি মাইরা চটকায়া থাপড়া দাঁত দুধ ফালাই দিয়ে বাইক গেলাম করে। এক্সাইটেড হয়ে গেছি বেশি, একটু ঝাল খেয়ালে। আমি ভয় পাই নাকি? যেটা সাদা সাদারে সাদাই বলবো, আর কালোরে কালোই বলবো। আমি আর আসি এখানে 8 মাস, যদি আঁকামাটা না করতো তাহলে ঠিকই যাইতাম গা একবারে। তারপরে বলা যায় না কোন দিন যে ফুরুত করে গেছি গা, আল্লাহ বিনে কেউ জানে না। এর আগে একদিন সে প্রায় প্রায় এখন আমার সাথে মিসবিহেভ করে। এর আগে একদিন ডক্টর দেখানো, তো প্রথম একদিন যে ডক্টরের ওষুধ নিয়ে আসছি, তা আমার আবার ব্লাড টেস্ট দিচ্ছে। এইখানে সমস্যা কি, এই যে ইসের ভিতরে আপনার ক্যাশ টাকা নেয় না, কার্ড, ওই যে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড করে, ওইসব কার্ড ব্যবহার করে। তা আমার তো কার্ড নাই, তো ম্যাডাম সবসময় ওই দেয়, ওই কার্ড দেয়, কার্ড দিয়ে আমি ওষুধ নিয়ে আসি। তো পরদিন যখন আবার ডাক্তারের কাছে গেছি, সে আমার আর কার্ড দেয় না, কয় যে আজকে লাগতো না। সেখানে যায় জানেন আমি 50 টাকার জন্য ফেরত আসছি। ফোন করছি যে মামা আমার তো এইখানে 50 টাকা লাগবে, এখন তো কার্ড নেই, এখন কি করবো? পর এরপরে এই যে 2 মাস হয়ে যায়, একদিনও বলে না এই যে নে কার্ড, যা আবার ডাক্তার দেখাই নিয়ে আসবে। আসলে কি এইখানে ঘটনাটা আমার কাছে যেটা মনে হয় যে সে আসলে চাইতেছে না আর আমি থাকি, এটা হচ্ছে মূল কথা। দেখেন প্রতি মাসে আমার জন্য ওষুধের টাকা দিতেছে, ওষুধের টাকা যে দিতেছে, সে কিন্তু আমাকে কোনো ড্রেস দেয় না। আগে আমাকে ড্রেস দিত, সে আমার কোনো কাপড় চোপড় দেয় না, এক খাওয়া আর ওষুধ, এই দুইটাই দেয়, আর কিছুই কিন্তু এখন আমাকে দেয় না। বিগত প্রায় 2 বছর হয় সে আমার কোনো কাপড় চোপড় দেয় না। আমার কাপড় চোপড় আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। আর ওই যে আমার একটা বোনাস ছিল, দেখছিলেন কিনা জানি না, যারা আমার রেগুলার ব্লগ দেখেন, ও আমাকে কিছু কাপড় চোপড় দিয়ে গেছিলো, ওগুলি আমি পরি, ঠিক আছে? তাহলে সে যে আমার আমার কাপড় চোপড় দেয় না, বিধায় আমাকে ওষুধ। এখন একটা বাসার খাদ্যাবার কিন্তু সব কিছু আপনার মালিক পক্ষ দিব, খাওয়া, তেল, সাবান, তারপর কাপড় চোপড়, এভরিথিং, ওষুধ, পানি, ডাক্তার, সব কিছু। এটা হচ্ছে আমাদের একটা আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, ওইখানেই লেখা আছে, সব কিছু লেখা আছে যে এটা দিতে হবে। যাই হোক, এগুলি বললে আসলে লাভ নেই। মাঝে মাঝে অনেক বেশি কষ্ট লাগে আর অনেক বেশি রাগ হয়, মনে হয় যে একটা লাথি দিয়া সব ফালাই ধুয়ে জায়গা।
কিন্তু আবার তখন বেশি বেশি আল্লাহরে ডাকি আর দোয়া করি যে আল্লাহ আমার রাগটাকে তুমি কন্ট্রোল করো, কারণ এটা আমার জীবনের শেষ বিদেশ, আমি আর কখনোই বিদেশ করব না। সো আমি চাই যে সুন্দরভাবে মসৃণভাবে এখান থেকে বিদায় নিতে, কোনো ঝুট ঝামেলা করতে চাই না। আরেকটা জিনিস কি, কারোর সাথে যদি আমার ঝুট ঝামেলা হয় পরে আমার অনেক খারাপ লাগে, যদিও আমিও জানি আমিও একটু মেন্টালি মানে হয়ে রয়েছি, ক্রেজি হয়ে রয়েছি, এটা আমি ফিল করি, কিন্তু অতটাই ক্রেজি হই নাই যে উনি অন্যায় একটা কথা বলবে সেটা আমাকে। আমি তোমার বাসায় কাজ করি, তোমার বাচ্চাদের খাবার রান্না করি, তোমার সংসারে A to Z সব করি, তুমি শুধু আমাকে অর্ডার দাও, আমি A to Z সব করি। সেই ক্ষেত্রে তোমার উচিত আমাকে একটু রেসপেক্ট করে কথা বলা। আমি কাজের মানুষ দেখে যে আমি মানুষ না, আমাদের তুমি রেসপেক্ট করে কথা বলবো না। আরবিদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, এরা নিজেদেরকে অনেক কিছু মনে করে, বুঝছেন? আর যারা কাজ করে এদেরকে মনে হয় করে ডাস্টবিন, কাঁচরার ডিব্বা, এই সামথিং, মানে এটা সবচেয়ে মেন্টালি খারাপ। আমি যে তোমার এত হেল্প করতেছি, হ্যাঁ আমি না থাকলে দি তোমার এই পায়ের কাপড় মাথায় যেয়ে উঠতো, তখন কি করতে হইলে? বেত্তমিস, সব খুব সাংঘাতিক রকমের বেত্তমিস। যাক, ভাতটা খায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।